আমার 9 o'clock বা মস রোজগুলোতে এখন খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে গাছগুলো। প্রত্যেকটা গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল আছে, কিন্তু মুশকিল হচ্ছে এই 12টা-1টা পর্যন্ত ফুলগুলো থাকে, তারপরেই সব বুঝে যায়। গোলাপের মতন দেখতে হলেও গোলাপের মতন কিন্তু এরা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু যখন একসাথে ফুটে থাকে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। গত মঙ্গলবার আমি শিউলি ফুলের গাছ নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম। শিউলি ফুলের গাছের মতন আরও একটা ফুল গাছ আছে যেটার পরিচর্যা কিন্তু এখনই আপনাদেরকে করতে হবে। সেটা হচ্ছে আমার এই স্থলপদ্মর গাছটা। অ্যাকচুয়ালি আমার দুটো স্থলপদ্ম গাছ আছে। এইটা হচ্ছে আমার সেই সিঙ্গেল স্থলপদ্মর গাছটা, যেটা আমি জুন মাসের শেষের দিকে গ্যালিস্ট্রি থেকে কিনেছিলাম। এটাতে অলরেডি ফুল হচ্ছে দেখে আমি এটাকে এখন কোনো রুট প্রুনিংও করবো না, কারণ গাছটা খুবই ছোট আছে। এটা হয়তো পরের বছর আমি এই পটের সাইজটা একটু বড় করে দেবো। এটা যেরকম এখন একটা 8 ইঞ্চি পটে বসানো আছে। এটা ভালোই ফুল হচ্ছে, কালকে আপনাদেরকে দেখিয়েওছি। আর এটা হচ্ছে আমার এই যে বড় স্থলপদ্ম হয়, যেটা ডাবল প্যাটেল। এই প্রথমে সাদা হয়, তারপরে ফুলটা আস্তে আস্তে লাইট পিঙ্ক থেকে ডার্ক পিঙ্ক হয়। এই ফুল গাছটা কিন্তু আমার অনেক পুরনো একটা গাছ। বছরে দুবার ফুল হয়, একবার হচ্ছে এপ্রিল মাসে, আর একবার হচ্ছে এই শরৎকালে দুর্গাপুজোর সময়। তো শরৎকালে দুর্গাপুজোর সময় সব থেকে বেশি ফুল হয় এই গাছটাতে। তো সেই জন্য শিউলি ফুল গাছের মতন এটারও পরিচর্যা আমাদের এই জুলাই মাসেই করে ফেলতে হবে। যে কোনো গাছের পরিচর্যা তার উপযুক্ত সময়েই করতে হয়, যখন সেই গাছটার ওই পরিচর্যা করার প্রয়োজন আছে। আমার এই স্থলপদ্ম গাছটা শীতকালে ডরমেন্সিতে থাকলেও এখন কিছুদিন হলো দেখুন এইখানে ছোট ছোট কচি কচি পাতার আগমন ঘটেছে। তার মানে বুঝতে হবে গাছ আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে যে তার পরিচর্যা এখনই করতে হবে, কারণ আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গাছগুলোতে কুড়ি আসা আর ফুল হওয়ার সময়। তো এই সময় কিন্তু এই পরিচর্যাটা আপনাদেরকে করতেই হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ডগায় ডগায় ছোট ছোট কচি কচি নতুন পাতার আগমন ঘটেছে। যাদের যাদের স্থলপদ্ম গাছ আছে, দেরি না করে আপনারা এখনই পরিচর্যা শুরু করে দিন ওই গাছগুলোর। অন্যান্য পার্মানেন্ট গাছের মতন এই গাছটাও শীতকালে ডরমেন্সিতে চলে যায় এবং এই পাঁচিলের এক কোণে ডাল শুকিয়ে পড়ে থাকে। তো এই সময় আমি এর রুট প্রুনিং করে ডাল ছাঁটাই কাটাই করে গাছটাকে ফেব্রুয়ারি মাসে আবার রিপোর্টিং করে দিয়েছিলাম। তো তারপরে এই যে নতুন নতুন দেখতে পাচ্ছেন কচি কচি ডাল হয়েছে গাছটাতে, কিন্তু কিছু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত জল বসার কারণে। যে কোনো গাছ পরিচর্যা করার আগে বা সার প্রয়োগ করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে মাটিতে হয়ে থাকা আগাছা, এগুলো সব সময় আপনাদেরকে তুলে ফেলে দিতে হবে। যেই কাজটা আমি এখন করছি এটাই প্রথম কাজ। সার দেওয়ার আগে অবশ্যই আপনারা সমস্ত আগাছা গাছের গোড়া থেকে তুলে ফেলে দেবেন। আগাছা তুলে পরিষ্কার করে নেওয়ার পরে এবারে যেটা আমি করব সেটা হচ্ছে গোড়াই করার কাজ। যে কোনো সময় যে কোনো গাছে সার প্রয়োগ, যখন আপনারা মাটিতে সলিড সার প্রয়োগ করবেন তখন কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবেন। এই ওপর দিয়ে সার ছড়িয়ে দিয়ে জল ঢেলে দিলে কিন্তু কোনো রকম কাজ হবে না, কারণ এই সমস্ত বড় বড় গাছে কি হয়, প্রচণ্ড পরিমাণে রুট তৈরি হয়ে যায় আর মাটিগুলো একদম পুরো লেগে থাকে। সারা বছরে আমরা সার যে প্রয়োগ করি সেগুলো বিশেষ করে লিকুইড সার, সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, সেগুলো কিন্তু এই মাটিটাকে একদম ওপরে একটা লেয়ার ফেলে দেয়। তো সেইটা যখনই আমরা সলিড সার প্রয়োগ করব গাছে, এই কাজটা কিন্তু খুব যত্ন সহকারে করে ফেলতে হবে। তো আমি সেটাই করে নিচ্ছি। শিউলি গাছের মতন স্থলপদ্ম গাছও আকারে অনেক বড় হয়। তো আমি এখানে একটা প্রায় 24 ইঞ্চির চালি পটে বসিয়ে রেখেছি। এটা একটা মাটিরই পট, কোনো রকম প্লাস্টিক পট আমি দিইনি, কারণ ওই জল বসার একটা সমস্যা থেকে যায়। তো সেই কারণে তো আমি যখন ওই গোড়াই করছি এক্সট্রা কিছু শেকড় ছিঁড়ে যেতে পারে, ওতে ভয়ের কিছু নেই। এগুলো সব ফিডার রুট, ছিঁড়ে গেলেও আবার তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর করে পরিষ্কার করে আমি দেখুন পটটাকে গোড়াই করে নিয়েছি। গোড়াই তো করা হয়ে গেছে, এবারে আমি একটা সার প্রয়োগ করব। এইটা আমার সেই মিক্স সার। আপনারা সবসময় জানেন যে আমি যখনই গোড়ায় ফার্টিলাইজার প্রয়োগ করি আমার বানানো এই মিক্সচারটাই আমি দিই। এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট, বোন ডাস্ট, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, আর আমাদেরই বাড়ির যে কলার খোসা আমরা ফেলে দিই সেইটাকে শুকিয়ে নিয়ে আমি গুঁড়ো করে এই সারের মধ্যে প্রয়োগ করি। ভার্মি কম্পোস্টের পরিমাণটা রয়েছে 5 গুণ, আর বাকিগুলো সব 1 ভাগ করে, মানে 5 ভাগ ভার্মি কম্পোস্টের সঙ্গে বাকি সারগুলো
সব এক ভাগ করে মেলানো আছে। শুধু কলার খোসার গুঁড়োটা এখানে 500 গ্রাম আমি ইউজ করি। স্থলপদ্ম গাছের এই চালিপটটা অনেক বড় হওয়ার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতন ফার্টিলাইজার প্রয়োগ করে দেব। তো এটা 300 গ্রাম মানে ধরুন 4 মুঠো মতন তো হবেই, তার থেকে একটু বেশি হবে, আমার আন্দাজ হয়ে গেছে, আমি সেই বুঝিয়ে দিই, আপনারা একটু মেপেও দিতে পারেন। সমস্ত পটের ধার ঘেঁষে ঘেঁষে আমি ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে মাটি চাপা দিয়ে দিচ্ছি। মাটিতে গাছ বসালে তার পরিচর্যা অন্যরকম হয়, কিন্তু যখনই আপনারা এরকম ছাদ বাগানে পটে গাছ বসাবেন তখন কিন্তু তার পরিচর্যাটা একটু বেশি করতে হয়, কারণ মাঝে মাঝেই এই শেকড়গুলো সব উপর দিয়ে ভাসতে থাকে। তো গোড়াই করার সময় এই শেকড় ছিঁড়েও যেতে পারে, তার জন্য অসুবিধা কিছু নেই। এই ফিডার রুট কিন্তু আবারও হয়ে যাবে, আমি আগেও বললাম আপনাদের। তো আমারও বেশ কিছু শেকড় এখানে কাটা পড়েছে, সেগুলোকে আমি একটু তুলে ফেলে দিচ্ছি। সার প্রয়োগ করা হয়ে গেছে, এবার আমি যেটা দেব সেটা হচ্ছে জল। আমার স্থলপদ্ম গাছের মাটিটা খুব একটা শুকনো ছিল না, যার জন্য আমি জলের পরিমাণটা একটু কম দেব। এটা সবসময় দেখতে হবে, জল বেশি থাকলে কিন্তু সার প্রয়োগ করলেও জলটা বুঝে দিতে হবে। যেহেতু মাটিটা ভেজা ভেজাই রয়েছে, তো আমি এখানে সামান্য কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু সার প্রয়োগ করেছি। আপনারা দেখতে পেলেন যে আমি রুট কোনো রকম প্রুনিং করিনি, ওই গোড়াই করতে গিয়ে যেটুকুনি রুট আমার ছিঁড়ে গেছিলো সেগুলোই শুধু কাটা পড়েছে। কিন্তু স্টেম কাটিংও আমি এখন করছি না, সামান্য একটু সফট প্রুনিং করে দেব, কারণ স্টেম কাটিং কিছুদিন আগেই আমি করেছি। এই সিঙ্গেল প্যাটেলের স্থলপদ্ম গাছটাও আমি একটু গোড়াই করে সামান্য সার প্রয়োগ করে দেবো। এটা আর দেখাচ্ছি না, বারবার একই জিনিস দেখিয়ে বোর করবো না। আর এই যে কুড়িগুলো, এইগুলো ফুটে যাওয়ার পরে আমি এই ডালটাকে একটু নিচের থেকে কাট করে দেবো। স্থলপদ্ম গাছের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই পাতার তলায় তলায় মাঝে মাঝে একটু উল্টে দেখতে হবে। এই যে যেরকম পাতাটা আমি ছিঁড়ে দিয়েছি, এই যে লক্ষ্য করুন, এইখানে মিলিবাগ দেখা যাচ্ছে। এই যে এই কচি কচি পাতার লোভে কিন্তু মিলিবাগের খুব অ্যাটাক হয় স্থলপদ্ম গাছে। তো আপনাদের এখানে একটা পেস্টিসাইড আমি দেখাচ্ছি, যেটার প্রয়োগে মিলিবাগ একদম চলে যাবে। সপ্তাহে একদিন করে এই পেস্টিসাইডটা আপনারা স্প্রে করবেন। এখানে আরও একটা পাতা লক্ষ্য করুন, এই যে পাতার তলায় তলায় দেখতে পাচ্ছেন, এই যে মিলিবাগ। তো ওষুধটা আপনাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। তো মিলিবাগ তাড়ানোর জন্য এখানে দুটো ওষুধ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো পেস্টিসাইড। একটা হচ্ছে এই টাফগড়, এই জায়গায় আপনারা রোগর প্লাসও দিতে পারেন বা টাটা মানিকও দিতে পারেন। আর একটা যেটা, সেটা হচ্ছে একতারা। পাউডার ফর্মে একতারা যেহেতু থাকে, একতারা আপনারা 1 গ্রাম নেবেন। আর এই যে টাফগড়, এটা যেহেতু লিকুইড ফর্মে থাকে, এটা 1 থেকে 1.5 ml নেবেন। এই দুটো পেস্টিসাইড একসাথে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে বিকেলের দিকে, মানে সূর্য অস্ত গেলে, তখন এটা আপনারা প্রয়োগ করবেন। সমস্ত পাতার তলায় তলায় কিন্তু ওষুধটা প্রয়োগ করতে হবে, কারণ মিলিবাগ কিন্তু এই পাতার তলাতেই আশ্রয় নেয়। এই যে এইভাবে সমস্ত পাতার তলা দিয়ে দিয়ে স্প্রে করতে হবে। এই যে এইভাবে আটকে থাকে মিলিবাগগুলো। এই যে এটা কিন্তু স্থলপদ্ম গাছের একটা খুব বড় প্রবলেম। মিলিবাগকে অবশ্যই আপনাদের দূর করতে হবে, না হলে কিন্তু কুড়ি খেয়ে পাতা খেয়ে এরা একদম গাছকে নষ্ট করে দেয়। এবার একটা কাজ আমি করছি, এই হলুদ পাতাগুলো সমস্ত গাছের থেকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এরা গাছের এনার্জি নষ্ট করে। তো সেই জন্য এই সমস্ত হলুদ পাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এবারে যেটা করে নেব সেটা হচ্ছে একটু সফট প্রুনিং করে নেব। যে কোনো পার্মানেন্ট গাছের টবের মাটিতে আমি সবসময় জৈব ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করি, তাহলে এই মাটির গুণগত মানও অনেক বৃদ্ধি পায় এবং বারবার মাটি চেঞ্জ করারও প্রয়োজন হয় না। তো স্থলপদ্ম গাছেও আমি সেই জন্যই একটা খুব সলিড জৈব সার এখানে প্রয়োগ করে দিলাম। আমার দুটো স্থলপদ্ম গাছ আছে, তার মধ্যে এই যে সিঙ্গেল প্যাটেলের যেটা কালকেই আপনাদের আমি দেখিয়েছি কত বড় একটা ফুল হয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে দেখুন প্রচুর কুড়ি এসে গেছে। এই গাছটাতে আগেই ফুল হয়, তা সত্ত্বেও আমি বলবো এই ফুল কটা হয়ে গেলে আমি এই ঢ্যাঙা লম্বা যে ডালটা আছে সেইটা এই নিচের থেকে খানিকটা কেটে দেবো। তাহলেই কিন্তু এই যে দেখেছেন নিচ দিয়ে এই যে কচি কচি পাতার আগমন ঘটছে, এই সংখ্যাটা কিন্তু আরও বেশি পাবে, আর ডালের সংখ্যাটাও বৃদ্ধি পাবে। যে কোনো গাছে শেপ দিতে গেলে তাকে কিন্তু ছাঁটাই কাটাই করতেই হবে। তো বর্ষাকাল হচ্ছে এমন একটা আইডিয়াল সময় যে সমস্ত গাছের বৃদ্ধি খুবই পরিমাণে বেড়ে যায়। তো এই সময় কিন্তু আপনারা যে কোনো গাছের কাটাই ছাটাই করতে পারেন, স্থলপদ্ম গাছে তো অবশ্যই করতে হবে। তো এই দেখুন আমার এই গাছটা, এই পোর্শনটা খুব একটা আমি কাটাই ছাটাই করবো না,
এই দিকের একটা ডাল দেখুন বেড়ে গেছে, আর অলরেডি এই যে এই ডালটাতে পোকাও ধরেছে। তো আমি এই ডালটাকে একটু নিচে থেকে এইখান থেকে একটু এই স্টেমটা কেটে দিচ্ছি। এই যে কাটলাম আমি, এখানটায় অবশ্যই আমি একটু ফাঙ্গিসাইড প্রলেপ লাগিয়ে দেবো, তা না হলে বৃষ্টির জলের মধ্যে পড়লে আবার একটু ফাঙ্গাসের অ্যাটাকও হতে পারে। যদিও আমি স্থলপদ্ম গাছে খুব একটা ফাঙ্গাস অ্যাটাক দেখিনি, তবুও আপনাদের সবসময় সেফ থাকতে হবে যে কোনো গাছকে ভালো রাখতে গেলে। তো আমি সেটাই করে নিচ্ছি। যে কোনো গাছে যখন আমরা কাটাই ছাটাই করব, এই ডালগুলো ফেলে না দিয়ে আপনারা এগুলো মাটি বালির মধ্যে বসিয়ে নতুন চারা তৈরি করে নিতে পারেন। আপনাদের পরিচিত কাউকে গিফট করতে পারেন সেই চারা। তো আমি সবসময় করে থাকি, যে কোনো গাছ বসিয়ে আমি তার কাটাই ছাটাই করার সময় অবশ্যই কাটিংগুলোকে বসিয়ে দিই। 100% যে কাটিং হয়ে যায় তা নয়, কিন্তু যে কটা হয় আমি আবার সেগুলোকে আমার বন্ধুবান্ধবদের মধ্যে গিফট করে দিই। আরও একটা দুটো ডাল আমি ছাড়বো, যেরকম এই যে এই ডালটা, এটাও একটুখানি বাইরে দিয়ে বেরিয়ে গেছে। আর এইখানে যে ডালটা আছে এটা একটুখানি ওপর থেকে ছেটে দেবো। এই ধরুন এই জায়গাটা থেকে এই যে কচি পাতা বেরিয়েছে, এর জাস্ট নিচের থেকে আমি এটা একটুখানি অল্প করে ছেটে দেবো। এই যে এইখানটা আমি একটু সফট প্রুনিং করে নিলাম, এইখান থেকেও আবার ব্রাঞ্চ ছাড়বে। কচি পাতার এখান থেকে যখন আবার আগমন ঘটবে, নতুন ডাল ছাড়বে, আপনাদের কিন্তু পেস্টিসাইড প্রয়োগ করতেই হবে। কারণ আমি আগেও বললাম স্থলপদ্ম গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগের অ্যাটাক হয়, সেটা যাতে না হয় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। একবার মিলিবাগ ধরে গেলে ছাড়াতেই পারবেন না আপনারা। দেখবেন কুড়ি খেয়ে পাতা এ করে নষ্ট করে দেয়, পাতা কুকড়ে যায়, খুব খারাপ অবস্থা করে ফেলে গাছের। আরেকটা যেটা করতে হবে, একদম যে গোড়ার কাছে যে ডাল আছে এইটা কিন্তু কেটে ফেলতে হবে। এইখান থেকে ভীষণ পরিমাণে পোকার আক্রমণ হয়। তো একদম মাটিতে কাছাকাছি যে ডাল থাকবে সেগুলো সব সময় আপনারা কাট করে দেবেন। তো গাছটা আমার প্রুনিং করা কমপ্লিট হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই এখান থেকে আবার নতুন ডালপালা ছাড়বে। নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ারও করব। গাছটা আমার সম্পূর্ণ রোদেই আছে। যদি কারোর গাছ ছায়া থাকে অবশ্যই কিন্তু আপনারা যেখানে অনেক বেশি সানলাইট আছে সেই জায়গায় গাছটাকে এখন রাখবেন। তা না হলে কিন্তু এই যে নতুন নতুন পাতা ছাড়া ডাল ছাড়া সেগুলো পসিবল হয় না। কুড়ি আসতে গেলেও কিন্তু সানলাইটের বিরাট ভূমিকা রয়েছে। এবার যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে এই কাটা ডালগুলোর মুখে মুখে আমি একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে নিচ্ছি। এটা আমি একটা স্যাপ ফাঙ্গিসাইড গুলে নিচ্ছি। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এখানে অ্যাড করতে পারেন। সামান্য একটু জল নিয়ে আমি একটু মোটা করে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ গুলে নিচ্ছি। এবার এই ফাঙ্গিসাইডটা আমি একটা তুলির সাহায্য নিয়ে সমস্ত যে ডগাগুলোকে কেটেছি তার মাথায় মাথায় দিয়ে নেব, যাতে কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাক না হয়। এই কাজটা কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই করে নেওয়া দরকার সেফ থাকার জন্য। ফাঙ্গাসের অ্যাটাক যে সবসময় হয় আমি বলবো না, তবুও আমি বলবো বৃষ্টির জল পড়ছে তো এই এখান থেকে যেহেতু কাটা হয়েছে, তো এই জায়গাগুলো যাতে ওপেন না থাকে সেই জন্য একটু ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই দিয়ে নেবেন। স্থলপদ্ম গাছে এই মিক্স ফার্টিলাইজারটা আমি প্রতি মাসে একবার করে দিয়ে যাব যতদিন পর্যন্ত এই গাছে ফুল থাকবে। এছাড়াও এখানে আরেকটা ফার্টিলাইজার আমি স্প্রে করি, সেটাও কুড়ি আসার আগের মুহূর্তে। এখন যেহেতু ডালপালা ছাড়বে, এখন এই ধরনের কোনো ফার্টিলাইজার আমি দেবো না। বৃষ্টি না হলে সর্ষের খোলে জল দিতাম, কিন্তু যেহেতু এখন বর্ষার সিজন, সর্ষের খোলে জলটা প্রয়োগ করা যাবে না। তার বদলে যেটা আমি করব, সিভিড এক্সট্র্যাক্ট, যেটাতে প্রচুর পরিমাণে জৈব অনুখাদ্য থাকে, এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সিভিড এক্সট্র্যাক্টটা আমি এই গাছটাতে 15 দিন অন্তর একবার করে দেব। আর ওই রকম পাতায় পাতায় ভরে গেলে যে রাসায়নিক সারটা আমি স্প্রে করব সেটা হচ্ছে NPK 0050, যেটাও কিন্তু এই স্থলপদ্ম গাছে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। প্রচুর পরিমাণে কুড়িতে ভরে যাবে আমার গাছ। নিশ্চয়ই কখনো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যখন গাছের কন্ডিশন সেরকম হবে। এবার আমি এখানে একটা ছোট কাজ করে নিচ্ছি। স্থলপদ্মর এই যে কাটিংগুলো আমি করেছি সেগুলো ফেলে না দিয়ে আমি একটু রুটিন হরমোন লাগিয়ে একটা বালির পটের মধ্যে এগুলোকে সেট করে দিচ্ছি। কিছুদিনের মধ্যে এর থেকে চারা তৈরি হয়ে গেলে, হয়তো 100% হবে না, কিন্তু কিছু কিছু গাছে অবশ্যই চারা তৈরি হয়ে যাবে। তো সেগুলোকে আমি কাউকে গিফট করে দেবো। কারণ স্থলপদ্ম গাছের চারা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যেভাবে আমি করছি আপনারা এইভাবে বসিয়ে দেবেন যে কোনো একটা বালির পটে, অনায়াসে খুব সুন্দরভাবে এর থেকে চারা তৈরি হয়ে যাবে। কাটিং কিভাবে বসাবেন তার তো ভিডিও আমি আমার চ্যানেলে করেই রেখেছি, সেখান থেকে দেখে নেবেন। তাও আমি একটু বলে দিচ্ছি, এগুলো দেখুন এই 8-10 ইঞ্চির কাটিং আমি নিয়েছি। এর থেকে বড় কাটিং কিন্তু বসাবেন না, তাহলে কিন্তু চারা হতে অনেক লেট হয়, আর সেই চারা খুব একটা হেলদিও হয় না। এটাকে কোনো একটা আলোযুক্ত শেডি প্লেসে আমি এখন রেখে দেবো। তারপরে রুট হয়ে গেলে ছোট ছোট পটে বসিয়ে চারা তৈরি করে দেবো। তো বন্ধুরা, স্থলপদ্ম গাছের উপরে জুলাই মাসের যে পরিচর্যা আমি আজকে করলাম, সমস্ত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন।